তো বন্ধুরা, ওয়ার্কশিট অধ্যায়ের ক্লাস নং 5 অর্থাৎ শেষ ক্লাসে সকল দর্শক বন্ধুকে পুনরায় শুভেচ্ছা। তো আজকে আমরা ওয়ার্কশিটের উপর আরেকটি অঙ্ক করব এবং আজকে আমাদের এই অঙ্কটির মাধ্যমে এই অধ্যায়টি ক্লোজ করতে যাচ্ছি। এখন দেখো বন্ধুরা, এই অঙ্কটিতে মাত্র 5টি দেওয়া আছে সমন্বয়। আমি প্রথমে সমন্বয়গুলো জাবেদা করলাম। প্রথমে বলা আছে সমন্বয়তে যে সেলস অফ টাকা 500 ওয়াজ বিং টোটালি ওমিটেড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 500 টাকা ধারে বিক্রি করা হয়েছে, অর্থাৎ ধারে বিক্রি করা হয়েছে 500 টাকা। যদি ধারে বিক্রি করা হয় তবে কিন্তু দেনাদার বেড়ে যায়, কারণ টাকাটি সে পায়নি, টাকাটা সে আগামীতে পাবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যা একটি সম্পদ। আর সে বিক্রি করেছে, বিক্রি অবশ্যই ক্রেডিট, তাই লিখলাম সেলস ক্রেডিট, টাকা 500। এটা হচ্ছে আমার প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রি। এরপর বলা আছে যে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড টাকা 1000, অর্থাৎ সেবা দেয়া হয়েছে কিন্তু বিলটি গ্রহণ করা হয়নি। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে কিন্তু সে এই কোম্পানিটি কিন্তু তার কাস্টমারকে বা গ্রাহককে সেবাটি প্রদান করেছে, কিন্তু সে টাকাটি পায়নি। এখন দেখো বন্ধুরা, টাকাটি পায়নি কিন্তু সে কিন্তু টাকাটি অবশ্যই পাবে, কারণ যেহেতু সে সেবাটি প্রদান করেছে সেহেতু কিন্তু সে টাকাটি পাবে তার কাছ থেকে, যাকে সে সেবাটি প্রদান করেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তার কাছ থেকে টাকাটি না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ব্যক্তি এই কোম্পানির জন্য সম্পদ, যার নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার। আমি এখানে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কারণ এটি সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কারণ এটি একটি আয়। এরপরে বলা আছে যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ইজ টু বি ইনক্রিজড টু টাকা 1500, অর্থাৎ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টসকে বৃদ্ধি করতে হবে 1500 টাকা। এখন দেখো বন্ধুরা, এখানে বলছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতিকে বৃদ্ধি করতে হবে 1500 টাকার। এখন দেখো বন্ধুরা, এই প্রশ্নপত্রে কিন্তু একটি এন্ট্রি অলরেডি দেওয়া আছে অ্যালাউন্স ফর ডাউটফুলস 1000 টাকা, অর্থাৎ আমাকে বৃদ্ধি করতে হবে 1500 টাকা, অর্থাৎ বৃদ্ধি করতে হবে 1500 টাকা। কিন্তু এর মধ্যে অলরেডি 1000 টাকা হিসাবভুক্ত করা আছে প্রশ্নপত্রে, তার মানে হচ্ছে আমাকে আর বাকি আছে 500 টাকা, আমাকে এই 500 টাকার সমন্বয় করতে হবে। এটি একটি ব্যয়, তো লিখলাম ব্যাড ডেট এক্সপেন্স, বা তুমি লিখতে পারো অ্যালাউন্স ডাউটফুল এক্সপেন্স ডেবিট, টাকা হচ্ছে 500। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে তোমাকে বৃদ্ধি করতে হবে 1500 টাকার, কিন্তু প্রশ্নপত্রে অলরেডি 1000 টাকা দেওয়া আছে, মানে হচ্ছে আর বাকি আছে 500 টাকা, সেই টাকাটা আমাকে এখানে হিসাববদ্ধ করতে হবে। আর দেখো বন্ধুরা, এখানে আর হবে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস টাকা 500, এটি একটি সঞ্চিত, তাই হবে ক্রেডিট। দেখো বন্ধু, এরপর বলা আছে যে ইনভেন্টরি অন হ্যান্ড অ্যাট টাকা 2000, অর্থাৎ সমপরিমাণ উৎপন্ন হাতে আছে 2000 টাকার। তো এর জাবেদা হবে এন্ডিং ইনভেন্টরি ডেবিট, কারণ এটি সম্পদ, আর হচ্ছে পারচেজ ক্রেডিট 2000 টাকা, কারণ এখানে ক্রয় কমে গেছে। বা তুমি এখানে লিখতে পারো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমনও লেখা যায়। দেখো বন্ধু, এরপর বলা আছে লাস্ট সমন্বয়তে যে 10% ইন্টারেস্ট টু বি চার্জড অন ক্যাপিটাল, অর্থাৎ মূলধনের উপর 10% সুদ ধার্য করতে হবে। এখন দেখো বন্ধুরা, মূলধনের সুদ এটি কিন্তু একটি ব্যয়, তো ব্যয় হবে ডেবিট অবশ্যই, তাই লিখলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট। আর মূলধন এখানে বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ ক্যাপিটাল ক্রেডিট। এর মানে হচ্ছে এটা যে মালিক, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যিনি মালিক, সে যে পরিমাণ টাকা দিয়ে ব্যবসাটি শুরু করেছিল, তো তার নাম হচ্ছে মূলধন। এখানে দেওয়া আছে ক্যাপিটাল 14100 টাকা। তো এখানে বলা হচ্ছে যে এই টাকার উপরে তাকে 10% হারে সুদ দিতে হবে। এখন দেখো বন্ধুরা, যখন এই প্রতিষ্ঠান থেকে মালিককে তার মূলধনের উপর সুদ দিতে হবে তখন কিন্তু সেটি হবে একটি ব্যয়, কারণ প্রতিষ্ঠান থেকে কিন্তু অবশ্যই টাকাটি কমে যাবে, তো একটি ব্যয় হবে, তাই লিখলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট। এখানে বলা হচ্ছে যে ধার্য করতে হবে 10%, তো আমি লিখলাম এখানে আমার মূলধন আছে 14100 টাকা, বলা আছে 10%, তাহলে চলে আসে 1410 টাকা। এখন দেখো বন্ধুরা, এই যেটি ধার্য করা হয়েছে মূলধনের উপর, সেটি কিন্তু এই মূলধনকে বৃদ্ধি করবে, কারণ এই মালিক কিন্তু এই মালিকের আগে মূলধন ছিল 14100 টাকা, কিন্তু এখন কিন্তু এই মূলধনটি বেড়ে গেল, কারণ এর সঙ্গে আরও আসবে সুদ, মূলধনের সুদ। অর্থাৎ যদি মূলধন বেড়ে যায় তবে কিন্তু হয়
ক্রেডিট। তো লিখলাম এখানে ক্রেডিট 1410 টাকা। এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু যাবতীয় সমন্বয় করা শেষ। এখন দেখো এই প্রশ্নপত্রে দেয়া আছে ক্যাশ, ক্যাপিটাল, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, পারচেস, ড্রয়িং, ফ্রাইট ইন, সেলস, সেলস রিটার্ন এবং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। এটা আমার প্রশ্নপত্রে দেওয়া আছে। এখন আমি দেখব সমন্বয়তে। এবার দেখো বন্ধুরা, প্রথমে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট আছে টাকা 500। আমাকে দেখতে হবে যে এই অ্যাকাউন্ট রিসিভেবল নামে কোনো প্রকার এন্ট্রি প্রশ্নপত্রে দেওয়া আছে কিনা। এখন দেখো এইখানে কিন্তু একটি এন্ট্রি আছে দেওয়া অ্যাকাউন্ট রিসিভেবল নামে, সুতরাং আমাকে কিন্তু আর নতুন করে অ্যাকাউন্ট রিসিভেবল নামে কোনো প্রকার এন্ট্রি এইখানে দিতে হবে না, কারণ এই নামে অলরেডি এন্ট্রি একটি অন্তর্ভুক্ত করা আছে। এখানে আছে ডেবিটে, তুমি লিখলাম অ্যাডজাস্টিং কলামে অ্যাকাউন্ট রিসিভেবল সারিতে ডেবিট পাশে 500 টাকা। এটি হচ্ছে আমার 1 নং অ্যাডজাস্টমেন্ট। এরপর আছে সেলস ক্রেডিট। আমাকে এখন দেখতে হবে যে এই সেলস নামে কোনো প্রকার এন্ট্রি বা কোনো প্রকার উদ্ধৃত প্রশ্নপত্রে দেওয়া আছে কিনা। যদি দেয়া থাকে তবে আমাকে আর নতুন করে এইখানে সেলসকে অন্তর্ভুক্ত করতে হবে না, কিন্তু যখন আমি দেখব যে এই সেলস নামে কোনো প্রকার উদ্ধৃত প্রশ্নপত্রে দেয়া নেই, তখন আমাকে এই সেলসকে নতুন করে এইখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখন দেখো এইখানে কিন্তু একটি এন্ট্রি দেওয়া আছে সেলস নামে, সুতরাং আমাকে আর নতুন করে সেলসকে অন্তর্ভুক্ত করতে হবে না, কারণ সেলস দেওয়া আছে। এখানে সেলস আছে ক্রেডিট টাকা 500। তো আমি লিখলাম অ্যাডজাস্টিং কলামে সেলসের সারিতে ক্রেডিট পাশে টাকা 500। এটা হচ্ছে আমার 1 নং সমন্বয়। এরপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টাকা 1000। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু অলরেডি একটি এন্ট্রি দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমি এই অ্যাকাউন্ট রিসিভেবল সারিতে অ্যাডজাস্টিং কলামে লিখলাম টাকা 1000। যদিও এইখানে কিন্তু প্রথমে আরেকটি টাকা ছিল 500 টাকা, আর এবার হলো 1000 টাকা, দুটোই আছে ডেবিট। এবার আছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে কিন্তু কোনো প্রকার সার্ভিস রেভিনিউ কথা উল্লেখ করা নেই, সুতরাং আমি এখানে নতুন একটি সারিতে লিখলাম সার্ভিস রেভিনিউ। টাকাটি কিন্তু বসবে অবশ্যই অ্যাডজাস্টিংয়ের কলামে। টাকা হচ্ছে 1000 এবং এটি আছে ক্রেডিট, লিখলাম ক্রেডিট। এটা হচ্ছে আমার 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট। এরপরে বলা আছে ব্যাড ডেট এক্সপেন্স, অর্থাৎ অনাদায়ী পাওনা। যেহেতু এই নামে কোনো প্রকার এন্ট্রি নেই, সুতরাং আমি এখানে লিখলাম ব্যাড ডেট এক্সপেন্স। এটিও কিন্তু অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র অ্যাডজাস্টিং কলামে। এটি কিন্তু কখনোই এই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ এই রেওয়া মিলটা হচ্ছে সম্পূর্ণরূপে প্রশ্নপত্রের বিষয়। তো এইখানে অন্য প্রশ্নপত্রের এন্ট্রি ছাড়া অন্য কোনো প্রকার এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না। তো এখানে টাকা হচ্ছে ডেবিট পাশে 500 টাকা। তো আমি লিখলাম অ্যাডজাস্টিং কলামের ডেবিট পাশে 500 টাকা। এটা হচ্ছে আমার 3 নাম্বার সমন্বয়। এরপরে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এই নামে কিন্তু অলরেডি একটি এন্ট্রি দেওয়া আছে প্রশ্নপত্রে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। এটি হচ্ছে ক্রেডিট, সুতরাং আমি লিখলাম এই অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টসের বরাবর অ্যাডজাস্টিং কলামে টাকা 500। এটা হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে 3 নাম্বার সমন্বয়। এরপর আছে এন্ডিং ইনভেন্টরি। দেখো বন্ধুরা, যেহেতু প্রশ্নপত্রে কোনো প্রকার এন্ডিং ইনভেন্টরির কথা উল্লেখ করা নেই, সেহেতু আমি এখানে লিখলাম এন্ডিং ইনভেন্টরি। আছে ডেবিটে টাকা হচ্ছে 2000। এরপরে আছে পারচেস ক্রেডিট। যেহেতু প্রশ্নপত্রের একটি এন্ট্রি দেওয়া আছে পারচেস নামে, সুতরাং আমাকে আর নতুন করে পারচেসকে অন্তর্ভুক্ত করতে হবে না। আমি লিখলাম এই পারচেসের সারিতে টাকা হচ্ছে 2000 ক্রেডিট। এটি হচ্ছে 4 নং সমন্বয়। এরপর আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ মূলধনের সুদ। যেহেতু এই নামটি প্রশ্নপত্রে নেই, সুতরাং আমি এখানে লিখলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল। টাকা ডেবিটে টাকা হচ্ছে 1490
10 টাকা। এটি হচ্ছে 5 নং সমন্বয়। আর আছে ক্যাপিটাল ক্রেডিট। যেহেতু ক্যাপিটালটি প্রশ্নপত্রে দেওয়া আছে, সুতরাং আমি আর নতুন করে কোনো প্রকার ছাড়ই করব না। ক্যাপিটালের জন্য আমি এখানে লিখলাম 1410 টাকা। এটি হচ্ছে ক্রেডিট এবং আছে 5 নং সমন্বয়। এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু সমন্বয় করা কমপ্লিট। এখন আমি করব সমন্বিত রেওয়া মিল। অর্থাৎ এই রেওয়া মিলটি আর এই সমন্বয়টির মধ্যে মিল করতে হবে। যদি এই রেওয়া মিলের টাকা থাকে ডেবিটে এবং সমন্বয়েও টাকা থাকে ডেবিটে, তবে হবে যোগ। আর যদি এই রেওয়া মিলের টাকা থাকে ডেবিটে কিন্তু সমন্বয়ের সময় যদি টাকা থাকে ক্রেডিটে, তখন হবে বিয়োগ। অর্থাৎ যদি হয় ডেবিট ডেবিট, তখন হবে যোগ। আর যদি হয় ডেবিট আর ক্রেডিট, তবে হবে বিয়োগ। অর্থাৎ যদি হয় একই পাশে, তবে হবে যোগ। আর যদি হয় বিপরীত পাশ, তবে হবে বিয়োগ। প্রথমটায় কোনোভাবে সমন্বয় নেই, টাকা লিখলাম 5000, টাকাটি আছে ডেবিটে। এরপর আছে ক্যাপিটাল, এখানে আছে ক্রেডিট, এখানেও ক্রেডিট, সুতরাং দুটি আছে একই ঘরে। যোগ করে দিব, যোগ করে চলে আসে 15510। এরপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। এখন দেখো বন্ধুরা, এইখানে টাকাটা আছে ডেবিটে আর এখানে টাকাটি আছে ডেবিটে, কিন্তু এইখানে কিন্তু টাকা আছে দুইটি, একটি 500 একটি 1000, যোগ করলে হয় 1500। অর্থাৎ যোগ 1500 আর 10000, তখন চলে আসে 11500 ডেবিটে। এরপর আছে ইকুইপমেন্ট, কোনো প্রকার সমন্বয় নেই, টাকা হচ্ছে ডেবিটে 5000। এরপর আছে পারচেজ, একটি আছে ডেবিট একটি আছে ক্রেডিট, অর্থাৎ পোস্ট ডেবিটে সমন্বয়তে ক্রেডিট, সুতরাং বিয়োগ হবে। বিয়োগ করে থাকে 3000 টাকা। 5000 বিয়োগ 2000, যেহেতু বড় ডেবিট পাশ লিখলাম ডেবিট পাশে। এরপর ড্রয়িং, সমন্বয় নেই, টাকা হচ্ছে 1000 ডেবিট। এরপর হচ্ছে ফ্লাইটিন, এটি একটি ব্যয়, অর্থাৎ জাহাজ ভাড়া, টাকা হচ্ছে 500, বা এটাকে বলা যায় ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন। এবার হচ্ছে সেলস। দেখো বন্ধুরা, সেলস প্রশ্নপত্রে দেওয়া আছে 12000 টাকা ক্রেডিট আর এখানে সমানত আছে 500 টাকা ক্রেডিট, সুতরাং দুটি কিন্তু আছে ক্রেডিট পাশে, অর্থাৎ যোগ হবে, কারণ দুটি আছে একই পাশে। যোগ করলে চলে আসে 12000 যোগ 500, 12500। এরপর আছে সেলস রিটার্ন, সমন্বয় নেই, টাকা হচ্ছে ডেবিটে 600। এরপর আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, এখানেও ক্রেডিট এখানেও ক্রেডিট, সুতরাং এটি যোগ হবে, কারণ দুটি আছে ক্রেডিট। আর যখনই দেখবা যে দুটো আছে ডেবিটে বা দুটি আছে ক্রেডিটে, তখন যোগ করবা। কিন্তু যখন তুমি দেখবা যে একটি ডেবিট একটি ক্রেডিট বা একটি ক্রেডিট একটি ডেবিট, তখন বিয়োগ হবে। তারপর আছে এসআর, টাকা হচ্ছে 1000। এরপরে আছে ব্যাড ডেট, ডেবিটে টাকা হচ্ছে 500। এরপর আছে এন্ডিং ইনভেন্টরি, ডেবিটে টাকা হচ্ছে 2000। এরপর আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটি একটি ব্যয়, টাকা হচ্ছে ডেবিটে। এখন দেখো বন্ধুরা, যদি আমার এই সমন্বিত রামের ডেবিট পাশের যোগফল এবং ক্রেডিট পাশের যোগফল মিলে যায়, তবে অঙ্কটি সঠিক, নয়তো এইটুকুর মধ্যে ভুল আছে। এখন দেখো বন্ধুরা, যদি আমি যোগ করি ডেবিট পাশ, তাহলে চলে আসে 30,510 টাকা। আর যখন আমি যোগ করলাম ক্রেডিট পাশ, তখন চলে আসলো 30,510 টাকা। অর্থাৎ আমার কিন্তু উভয় পক্ষ মিলে গেল, অর্থাৎ ডেবিট পাশের যোগফল এবং ক্রেডিট পাশের যোগফল মিলে গেল, সুতরাং আমার অঙ্কটি কিন্তু এই পর্যন্ত সঠিক। এখন আমি করব আয় বিবরণী, যেখানে অন্তর্ভুক্ত হবে যাবতীয় আয়গুলি আর ব্যয়গুলি। আর করব ব্যালেন্স শিট, যেখানে অন্তর্ভুক্ত হবে যাবতীয় সম্পদ আর দায়। প্রথমে আছে ক্যাশ, এটি একটি সম্পদ, টাকা হচ্ছে 5000 লিখলাম। এরপরে আছে ক্যাপিটাল, আসবে ব্যালেন্স শিটে ক্রেডিট কলামে, টাকা হচ্ছে 15510। এরপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, টাকা হচ্ছে 11500, এটি একটি সম্পদ। এরপরে আছে ইকুইপমেন্ট, টাকা হচ্ছে 5000 টাকা, এটি একটি সম্পদ, আসবে ব্যালেন্স শিটে। এরপর আছে পারচেজ, দেখো বন্ধুরা, পারচেজ একটি ব্যয়, চলে আসবে ইনকাম স্টেটমেন্টে, টাকা 3000।
আমি বলেছিলাম যে যদি ব্যয় হয় তবে আসবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, আর যদি হয় আয় তবে আসবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে, আর যদি সম্পদ হয় তবে আসবে ব্যালেন্স শিটের ডেবিট কলামে, আর যদি দায় হয় তবে আসবে ব্যালেন্স শিটের ক্রেডিট কলামে। এখন দেখো বন্ধু, এরপরে আছে পার্সেস লিখলাম। এবার আছে ড্রয়িং, এটি আসবে ব্যালেন্স শিটে, টাকা হচ্ছে 1000 ডেবিটে। আমি বিস্তারিত বলেছিলাম এই সম্পর্কে বিগত ক্লাসগুলিতে, যারা দেখোনি দেখে নেবা। এবার আছে ফ্রাইটিং, এটি একটি ব্যয়, অর্থাৎ ক্রয় পরিবহন আসলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এরপর আছে সেলস, এটি একটি আয়, চলে আসবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে বা ক্রেডিট কলামে। এরপরে আছে সেলস রিটার্ন, এটি একটি ব্যয়, কারণ যখন আমি বিক্রয় করেছিলাম তখন ছিল আয়, কিন্তু যখন আমি সেই বিক্রিত পণ্যটি ফেরত পেলাম তখন কিন্তু আমার আয়টা কমে গেল, অর্থাৎ ব্যয়টা বেড়ে গেল। কারণ আমি যার কাছে বিক্রয় করেছিলাম সে এখন আমার কাছে পণ্যটি ফেরত দিয়েছে, সুতরাং আমার কিন্তু আয়টি কমে গেল, অর্থাৎ ব্যয়টি বেড়ে গেল। লিখলাম 600 টাকা ডেবিট। এরপরে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, এটি একটি সঞ্চিতি, তো চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট কলামে, টাকা 1500। এরপর আছে সার্ভিস রেভিনিউ, এটি একটি আয়, লিখলাম ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট কলামে 1000 টাকা। এরপর আছে ব্যাড ডেট এক্সপেন্স, এটি একটি ব্যয়, টাকা হচ্ছে 500, চলে আসলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এরপর আছে এন্ডিং ইনভেন্টরি, এটি হচ্ছে একটি সম্পদ, চলে আসলো ব্যালেন্স শিটের ডেবিট পাশে, টাকা হচ্ছে 2000। এরপর আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটি একটি ব্যয়, চলে আসবে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণীর ডেবিট পাশে, টাকা হচ্ছে 1410। এবার দেখো বন্ধুরা, যদি আমার আয় বড় হয়, অর্থাৎ যদি আমার আয়ের যোগফলটি বড় হয় তবে হবে আমার লাভ, আর যদি আমার বড় হয় ব্যয়ের যোগফল, অর্থাৎ যদি বড় হয় ডেবিট পাশের যোগফল, তবে হবে ক্ষতি। এখন দেখো বন্ধু, আমি যোগ করলাম ক্রেডিট পাশটি, তাহলে চলে আসে 13500। যেহেতু এটি বড় পাশ, সুতরাং আমি একই টাকাটিকে বসালাম ডেবিট পাশে, অর্থাৎ তোমাকে দেখতে হবে যে কোন পাশ বড়, যে পাশ বড় হবে তুমি সেই পাশের যোগফলটি বসাবা উভয় পাশে। এখন আমি এখান থেকে বাদ দেব ডেবিট পাশটি। এখন দেখো বন্ধুরা, যদি আমি যোগ করি ডেবিট পাশটি, তো চলে আসে 6010 টাকা। ওখানে আমার আয় ছিল 13500 টাকা, আর ব্যয় হয়েছে আমার 6010 টাকা, অর্থাৎ আমার কিন্তু আয় বড় আছে আর ব্যয় কম আছে, অর্থাৎ ব্যয় ঘাটতি আছে। আর যে পরিমাণ টাকা ব্যয় কম আছে সেই টাকা হচ্ছে আমার জন্য লাভ। দেখো বন্ধু, আমার ব্যয় কম আছে, 84 বিয়োগ করলে 7490 টাকা, আর এই টাকাটি হচ্ছে আমার জন্য লাভ, অর্থাৎ এই প্রতিষ্ঠানের জন্য লাভজনক বা লাভ বা নেট প্রফিট। তো আমি লিখলাম টাকাটি যেই পাশে ছোটো আছে বা ঘাটতি আছে, এখানে ছোটো আছে ডেবিট পাশে, লিখলাম ডেবিট পাশে 7490 টাকা। এটা হচ্ছে আমার নেট প্রফিট বা নেট লাভ। যদি আমার বড় হতো ডেবিট পাশের যোগফলটি আর ছোট হতো ক্রেডিট পাশের যোগফলটি, তবে যতটুকু টাকা এই পাশে কম থাকতো বা থাকতো ঘাটতি, ততটুকু টাকা হতো আমার জন্য লস। এখন দেখো বন্ধুরা, যদি লাভ হয় তবে চলে আসে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, আর যদি লস হয় তবে চলে আসে লসটি ব্যালেন্স শিটের ডেবিট পাশে। যেহেতু এখানে লাভ হয়েছে সেহেতু টাকাটা চলে আসবে ব্যালেন্স শিটের ক্রেডিট কলামে, টাকা হচ্ছে 7490। এখন আমাকে দেখতে হবে যে এই ব্যালেন্স শিটে ডেবিট পাশের যোগফল আর ক্রেডিট পাশের যোগফল মিলে কিনা, যদি মিলে তবে অঙ্কটা সঠিক, আর না মিললে অঙ্কটি ভুল। আমি যোগ করলাম ডেবিট পাশ, তাহলে চলে আসে 24500 টাকা, আর যখন আমি যোগ করলাম ক্রেডিট পাশ তখন চলে আসলো 24500 টাকা। অর্থাৎ দেখো বন্ধুরা, আমার কিন্তু ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ মিলে গেল, অর্থাৎ আমার সম্পত্তি এবং দায় মিলে গেল। এটা হচ্ছে উদ্ধৃতিপত্র, এর ডেবিট পাশ সম্পদ পাশ আর ক্রেডিট পাশ দায় পাশ মিলে গেল, সুতরাং আমার অঙ্কটি কিন্তু সঠিক। দেখো বন্ধুরা, যেহেতু এটি আমাদের লাস্ট ক্লাস ওয়ার্কশিটের উপর, সেহেতু
যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে এই ওয়ার্কশিট নিয়ে, তবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা আমাদের ফেসবুক পেজ ডিএমএস টিচিং নামে সেখানে জানাতে পারো এসএমএসের মাধ্যমে। আর দেখো বন্ধুরা, নেক্সটে আমরা প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের আরেকটি অধ্যায় নিয়ে কাজ করব।